আভির কেবিনে বসে আছে নীল। এক জায়গায় স্থির বসে থেকেও চোখ বুলিয়ে পুরো কেবিনটা গভীরভাবে স্ক্যান করে নিয়েছে ও। আভি কেবিনে নেই, অর্ণব খানের সাথে দেখা করতে গিয়েছে। কেবিনে নীল একাই বসে আছে। ল্যাপটপ অন আভির, কিছু একটা নিয়ে কাজ করছিল, সেটা মাঝপথে রেখেই বেরিয়ে গেছে। নীল বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে, তাই উঠে দাঁড়িয়ে কেবিনের চারপাশটা দেখতে শুরু করে। কতগুলো কেসের ফাইল রাখা ডেস্কে আর টেবিলে। এই সব গোয়েন্দা টাইপ জিনিস নীলের খুব পছন্দ। ও সব সময় এমন একটা অফিসে কাজ করতে চেয়েছে যেখানে ও কঠিন কঠিন সব কেসের সমাধান করতে পারে। তাই আজকে এখানে এসে অনেক বেশি খুশি লাগছে ওর। ঘুরতে ঘুরতে আভির ডেস্কের সামনে চলে আসে নীল। ল্যাপটপ অন দেখে কৌতূহল জাগে নীলের। নিশ্চয়ই কোনো কেসের বিষয়ে কাজ করছে আভি। নীল চেয়ারে উঠে বসে, কিন্তু ওর ছোট ছোট হাত দুটো ল্যাপটপের নাগাল পাচ্ছে না। মায়ূস মুখ করে নিজের হাত দুটোর দিকে তাকায় নীল। হাত দুটো আরেকটু বড় হলে কি এমন ক্ষতি হতো? নীল, এত বড় ডেস্ক কেউ বানায়? আমার ছোট ছোট হাত দুটো তো পৌঁছাচ্ছেই না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি চাপে নীলের। ঠোঁটে বড় একটা হাসি টেনে চেয়ারে দাঁড়িয়ে পড়ে ও তারপর খুব সাবধানে ডেস্কের খালি জায়গাটায় বসে ল্যাপটপটা নিজের দিকে এগিয়ে নেয়। এবার খুব সহজেই ল্যাপটপ চালাতে পারবে ও। স্ক্রিনে একটা গাড়ির তথ্য। আভি গাড়ির নাম্বার দিয়ে তার মালিকের ইনফো বের করেছিল। নীল খুব মনোযোগ দিয়ে দেখছে ইনফোগুলো। এমন সময় আভি কেবিনে প্রবেশ করে। এসেই নীলকে নিজের ডেস্কে বসে থাকতে দেখে অবাক হয় ও। নীলের কাছে যেতে যেতে বলতে শুরু করে ও, আভি, মিস্টার ব্লু, কি করছেন আপনি আমার ল্যাপটপে? আভির কথা কানে গেলেও কোনো প্রতিক্রিয়া করল না। নীল উল্টো ল্যাপটপে মনোযোগ দিয়ে সাধারণভাবে বলল, নীল, ডোন্ট ওয়ারি, আমি কোনো স্পাই না। শুধু তোমাকে হেল্প করার চেষ্টা করছি। আভি ফিক করে হেসে দেয় নীলের কথায়। এতটুকু পুচকে ছেলে ওকে হেল্প করবে, তাও কেস সলভ করতে? কথাটা শুনতেও হাস্যকর লাগছে ওর কাছে। আভি চেয়ারটা টেনে নীলের সামনে বসে পড়ে তারপর দেখতে শুরু করে নীল কোনো কেসের ডিটেইল পড়ছে। গতকাল আভি অর্ণবের গাড়ির নাম্বার থেকে যে ইনফো বের করেছিল সেগুলোই দেখছে নীল। আভি, এই কেস তো গতকালই সলভ করে ফেলেছি আমি। ভাব নিয়ে। আভির কথায় নীল মাথা তুলে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, নীল, কেসটা কি ছিল? নীলের প্রশ্ন শুনে আভি সোজা হয়ে বসে, তারপর কিছুক্ষণ ভেবে বলতে শুরু করে। আভি, কেসটা অনেক সহজ সোজাট ছিল। একজন লোক ভিকটিমকে রোজ এই গাড়ি দিয়ে ফলো করত, স্টক করত। তারপর ভিকটিম গাড়ির নাম্বার নোট করে আমাকে দেয়। এটা বের করতে যে তাকে কে প্রতিদিন ফলো করছিল। তারপর আমি, দ্য গ্রেট আভি রায়জাদা, এই গাড়ির নাম্বার দিয়ে ওই স্টকারকে খুঁজে বের করি। বুক ভরা গর্ব নিয়ে কথাগুলো বলল আভি। নীল, স্টকারটা কে ছিল? আভি, আর কে? গাড়ি মালিক, অবভিয়াসলি। যার নামে গাড়ি রেজিস্ট্রার সেই স্টকার। নীল, এটা কোথায় লিখা যে যার নামে গাড়ি রেজিস্ট্রার সেই গাড়ির মালিক? নীলের কথায় হোঁচকিয়ে যায় আভি। আভি, মানে কি বলতে চাচ্ছ তুমি? নীল, এটাই যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সব সময় চোখের সামনে যা দেখা যায় তা সত্য হয় না। ফর এক্সাম্পল, যদি কখনো কোনো গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়, তার মানে এটা নয় যার নামে গাড়ি সেই অ্যাক্সিডেন্ট করেছে। অন্য কেউ ও হতে পারে। সেভাবেই যদি কেউ এই গাড়ি ইউজ করে থাকে, তার মানে এটা না যে সেই গাড়ির মালিক। নীলের কথাগুলো শুনে আভি চুপ হয়ে যায়। সত্যিই তো বলছে নীল। আভি তো এমনটা ভাবেইনি। তাছাড়া আভি তো একটা মেয়েকে দেখেছিল, আর অর্ণব খান তো আর কোনো মেয়ে নন। তাছাড়া আভিকে ফলো করার মতো তার কাছে কোনো কারণও নেই। আভি, আমি তো এতটা ডিপলি ভাবিইনি। আনমনে
নীল সেজন্যই তো বলি, তোমাকে কি দেখে সিবিআইতে জব দিল? বিড়বিড় করে বলল নীল। এইদিকে নিজের ডেস্কে বসে গভীর ভাবনায় মগ্ন শুভা। যখন থেকে রওশনের কেবিনে বন্দুকটা দেখেছে ভয় কুঁকড়ে আছে ও। শুভার ভয় লাগছে, এজন্য না যে ও কোনো ধরনের হাতিয়ারকে ভয় পায়, বরং এজন্য যে এ বন্দুকটা ওর কাছে খুব পরিচিত লাগছে। এর আগেও শুভা দেখেছে ঠিক এমনই একটা হাতিয়ার। সে এক ভয়ঙ্কর স্মৃতি শুভার কাছে, যে স্মৃতি মাঝে মধ্যে আজও ওকে স্বপ্নে তাড়া করে বেড়ায়। বৃষ্টির পানিতে চুপসে যাওয়া শরীর, একজোড়া রক্তাক্ত হাত, আর সে হাতে এই অস্ত্র। একজোড়া হিংস্রতা মিশ্রিত চোখ, লাল রক্তিম চোখজোড়ার ভয়ঙ্কর দৃষ্টি আজও ভুলতে পারেনি শুভা। ওর চোখের সামনে কোনো দ্বিধা ছাড়া একে একে সবগুলো বুলেট কারো মস্তিষ্কের এপার ওপার করে দিয়েছিল। সে হাত, সে চোখ জোড়া আর সে বন্দুক স্পষ্ট এখনো মনে আছে শুভার। যদিও অনেক ধরনের হাতিয়ার একরকম দেখতে হয়, কিন্তু সে বন্দুকটা এজন্য আজও স্পষ্ট মনে আছে শুভার কাছে, কারণ সেটাতে একটা মার্ক ছিল। ড্রাগন মার্ক ছিল ওটায়। আর আজ ও রওশনের ড্রোয়ারে যে বন্দুকটা দেখেছে সেটাতেও এমন একটা মার্ক ছিল হয়তো। কিন্তু তাড়াহুড়োতে শুভা জিনিসটা ভালো করে খেয়ালই করেনি। তবুও ওর মনে হচ্ছে যে মার্কটা ছিল গানে। রওশনের শত্রুর অভাব নেই, তা শুভার নিজ চোখে দেখা। তাই নিজের সুরক্ষার জন্য সাথে হাতিয়ার রাখাটা স্বাভাবিক। এতে কোনো ভয় বা খারাপ ভাবনা নেই শুভার মাঝে। ওর ভয় শুধু এটাই, রওশন যেন সে লোকটা না হয়। রওশনকে ভালোবাসে শুভা, ওর সব রূপ মেনে নিতে পারবে ও, কিন্তু ওর সেই নৃশংস খুনি রূপ হয়তো মানতে পারবে না ও। শুভার ভাবনার মাঝেই ল্যান্ডফোনে কল আসে। ও একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে ফোন ধরতেই ফোনের ওপাশ থেকে রওশনের কণ্ঠ ভেসে আসে। এখনই আমার কেবিনে আসো শুভা কথাটা বলেই কল কেটে দিল রওশন। ফোনটা কান থেকে নামিয়ে রাখে শুভা। শরীর কাঁপছে, মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। তবুও নিজেকে সামলে উঠে দাঁড়ায় শুভা। জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে পা বাড়ায় রওশনের কেবিনের দিকে। কেবিনের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল শুভা। হঠাৎ করেই বাম চোখটা লাফাচ্ছে। বাম হাত তুলে সাথে সাথে চোখটা হালকা করে চেপে ধরে ও। লোকেরা বলে বাম চোখ লাফালে নাকি খারাপ কিছু ঘটে। কথাটা মাথায় আসতেই গলা শুকিয়ে গেল শুভার। হৃদস্পন্দনের গতি দ্বিগুণ হল। পরক্ষণেই মাথাটা ঝাঁকিয়ে এসব উদ্ভট চিন্তা ভাবনা দূর করার প্রয়াস করে শুভা। শুভা, এসব কি ভাবছিস শুভা? এমন কিছুই হয় না। এসব অন্ধবিশ্বাস, আদিম যুগের চিন্তা ভাবনা। ভয় পাস না। জোরে জোরে বাম চোখটা হাতের তালু দিয়ে ঘষে নেয় শুভা। নিজেকে আশ্বাস দিয়ে বলে ও। শুভা, কিচ্ছু হবে না। কথাটা বলে একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজাটা হালকা খুলে ভিতরে পা বাড়ায়। দরজাটা পুরো খুলে কেবিনের ভিতরে ঢুকতেই হাতে টান অনুভব করে ও। কেউ ওর হাতে হ্যাচকা টান দিয়ে ওকে ভিতরে ঢুকিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। নিজের ডেস্কে বসে আছে শুভা। রওশনের কেবিন থেকে বেরিয়েছে প্রায় ২০ মিনিট হয়েছে ওর। কিন্তু এখনো নিজেকে শান্ত করতে পারছে না ও। হাত পা এখনো থরথরিয়ে কাঁপছে। নিঃশ্বাস যেন গলা অবধি আটকে আছে। কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই গায়ের লোম যেন আবারও দাঁড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছে ও। মাথার ডান পাশে হাত রাখে শুভা। ভাবতেই গলা শুকিয়ে আসছে যে কিছুক্ষণ আগেই রওশনের বন্দুকের গুলি ওর মস্তিষ্ক ভেদ করে ওর জান নিয়ে বেরিয়ে যেতে যেতে বেঁচেছে। কিছুক্ষণ আগে রওশনের কেবিনের দরজা খুলতেই ভেতর থেকে কেউ একজন ওর হাত ধরে ওকে ভেতরে টেনে নেয়। হঠাৎ এমন কাজে হোঁচকিয়ে যায় শুভা। চোখে মুখে ভয় লেপ্টে যায় ওর।
শুভা ভিতরে প্রবেশ করতেই দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় মানুষটি। শুভা ভয়ে চোখ কুঁচকে বন্ধ করে নেয়। ওর দুহাতের কবজি খুব শক্ত করে ধরে আছে মানুষটি। না দেখেও তার স্পর্শে বুঝতে পারে ও যে মানুষটি অন্য কেউ নয় বরং রৌশন নিজে। রৌশন যে কত পরিমাণ রেগে আছে তা ওর স্পর্শেই বোঝা যাচ্ছে। চোখ খোলে শুভা, কিন্তু নিচের দিকে তাকিয়ে আছে ও। উপরে তাকানোর সাহস পাচ্ছে না। হঠাৎ রৌশনের ঝাঝালো কণ্ঠের ধমকে কেঁপে উঠল ও। রৌশন, সত্যি করে বলো শুভা, তুমি আমার রুমে কি করছিলে? রৌশনের কথায় শুভা অবাক দৃষ্টি নিয়ে তাকায় রৌশনের দিকে। যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। এখন কি বলবে শুভা? সত্যিটা বললে নির্ঘাত ওর উপর রৌশন নামক সুনামি বয়ে যাবে। শুভা ভেবে পাচ্ছে না ওর কি বলা উচিত। এইদিকে রৌশন রেগে তাকিয়ে আছে ওর দিকে। ওকে এভাবে চুপ থাকতে দেখে আরও রেগে যায় রৌশন। হঠাৎ শুভাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় ও। শুভা মাথা তুলে রৌশনের দিকে তাকায় এটা বোঝার জন্য যে ও কি করতে চাইছে। হঠাৎই রৌশনের রাগী মুখটা শান্ত হয়ে যায়। শীতল দৃষ্টিতে তাকায় ও শুভার দিকে। এই শীতল দৃষ্টিতেও যেন হুমকি লুকিয়ে আছে রৌশনের। রৌশন, তুমি আমার কেবিনে স্পাইগিরি করছিলে? সত্যি করে বলো। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রৌশনের কথা শুনে শুভা সাথে সাথে তার মাথা দুদিকে ঝাঁকিয়ে বলতে শুরু করে। শুভা, না না রৌশন, আমি কিছুই করিনি। আমি তো তখন আপনাকে নতুন প্রজেক্টের ডিজাইনগুলো দেখাতে এসেছিলাম, কিন্তু আপনি ছিলেন না। রৌশন, এজন্য তুমি আমার আড়ালে আমার কেবিনেই গোয়েন্দাগিরি করা শুরু করে দিল? ধমকের স্বরে রৌশনের ধমকে কেঁপে উঠে শুভা। এমন জোরে ধমক আজ অবধি কেউ দেয়নি ওকে। কান্না আসছে ওর। নাক ফুলিয়ে নেয় ও। হঠাৎ রৌশন টেবিলের উপর ফাইল দিয়ে ঢেকে রাখা গানটা বের করে হাতে নেয়। চোখ দুটো বড় বড় করে নেয় শুভা। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় রৌশনের মুখের দিকে। রৌশন কি তাহলে ওকে গুলি করে মেরে ফেলবে? গলা শুকিয়ে আসছে শুভার। রৌশন বন্দুকটা ঘুরাতে ঘুরাতে শুভার দিকে এগিয়ে আসছে আর বলছে, রৌশন, আমার চোখ থেকে কিছুই লুকোয় না শুভা। তোমাকে আমি একবার না বহুবার সাবধান করেছিলাম। বলেছিলাম আমার পার্সোনাল জিনিস থেকে যথাসম্ভব দূরে থাকবে। কখনো এমন কিছু দেখবে না যেটা দেখার অনুমতি নেই তোমার। কখনো এমন কিছু শুনবে না যা শোনার অনুমতি নেই তোমার। আর কখনোই এমন কিছু ছুবে না যা ছোঁয়ার অনুমতি নেই। শুভা, আমি ইচ্ছে করে করিনি রৌশন। ফাইলগুলো নিচে পড়ে গিয়েছিল, আমি সেইগুলোই তুলে রাখছিলাম রৌশন, আর সেগুলো তুলে রাখতে গিয়ে তোমার হাত আমার ড্রয়ারে চলে যায়। এটাই তো, তাই না? তো কি দেখলে তুমি ওটায়? গানটা উঠিয়ে দেখানো রৌশন শুভাকে। একদম শুভার কাছাকাছি দাঁড়িয়ে ও। শুভা আগে থেকেই দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল, তাই পেছনে যাওয়ার স্কুপও নেয় ওর। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় শুভা রৌশনের হাতের গানটার দিকে। ঢোক দিল ও। রৌশন এটাই চেয়েছিল। তীক্ষ্ণ নজরে শুভার ভীতু মুখের দিকে তাকায় ও। রৌশন বন্দুকটা ঘুরাচ্ছে। শুভা গানটার দিকে খেয়াল করে তাকাতেই দেখে এই গানে তেমন কোনো চিহ্ন নেই। তার মানে এটা সেই গান না, আর না রৌশন সেই মানুষটি। এমন একটা পরিস্থিতিতেও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে ও। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল তা মিনিটেই গায়েব হয়ে যায়। রৌশন এখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে শুভার দিকে। শুভা এবার ঠোঁটে হালকা হাসি টেনে রৌশনের চোখে চোখ রেখে বলতে শুরু করে, শুভা, একদম ঠিক বলেছেন আপনি রৌশন। ভুল আমারই ছিল। আমার উচিত হয়নি আপনার অনুমতি ছাড়া এই রুমে আসার। কিন্তু আমি সত্যি কোনো স্পাই নই। আমি জানি আপনার অনেক শত্রু, কিন্তু আমি সেই শত্রুদের কেউ নই। আমি তো আপনার ভালো। হঠাৎ চুপ হয়ে যায় শুভা।
বলতে বলতে মুখ ফসকে সবই বলে দিচ্ছিল ও। কথা ঘুরানোর জন্য শুভা আবার বলে, শুভা আমি বলছিলাম যে আমি আপনার শত্রু কেন হব? আমার কি নিজের জীবনের মায়া নেই? রৌশন তাহলে তুমি সত্যি স্পাই নও? কপাল কুঁচকে, শুভা একদম না। মাথা নাড়িয়ে, যদি তবুও আপনার আমার উপর বিশ্বাস না হয় তাহলে এখনই আমাকে গুলি করে ফেলুন। রৌশনের হাত ধরে বন্দুকটা নিজের মাথায় তাক করল শুভা। কাজটা একটু রিস্কি, ভয়ও হচ্ছে ওর, কিন্তু ওর এতটুকু বিশ্বাস আছে যে রৌশন আর যাই করুক ওর কোনো ক্ষতি করবে না। সেটাই হল, রৌশন কিছুক্ষণ শুভার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থেকে নিজের বন্দুকটা নামিয়ে নেয়। রৌশন বন্দুকটা নামিয়ে পেছনের দিকে পা বাড়িয়ে নিজের চেয়ারে গিয়ে বসে বন্দুকটা নিজের সামনে ঠিক শুভার বরাবর রাখে ও তারপর বলে, রৌশন ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি বিশ্বাস করলাম যে তুমি স্পাই নও। রৌশনের কথা শুনে শুভা বড় একটা নিঃশ্বাস ছাড়ল। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু মুছে নেয়। শুভা তাহলে আমি কি এখন যেতে পারি? রৌশন হ্যাঁ। কিছুক্ষণ ভেবে আর 1 সেকেন্ডও দেরি করল না শুভা দ্রুত পায়ে বেরিয়ে যায় ও রুম থেকে। শুভা চলে যেতেই রৌশন সোজা হয়ে বসে, কপালে চিন্তার ভাঁজর। সিসিটিভি ফুটেজ দেখেছিল রৌশন, সেখান থেকেই ও জানতে পারে যে শুভা বন্দুকটা দেখে ফেলেছে। প্রথমত ঘাবড়ে যায় রৌশন, যদি শুভা সব জেনে যায় খারাপ কিছু ঘটে যাবে। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে ঠান্ডা মাথায় ভাবে যে কি করা উচিত। অনেক সময় নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার পর রৌশন এই প্ল্যানটা করে। আসল বন্দুকটা লুকিয়ে অন্য একটা বন্দুক শুভার নজরে আনে ও, যেন ওর মন থেকে সন্দেহ দূর করতে পারে। আর সেটাই হয়েছে। শুভার মন থেকে সন্দেহ দূর হতেই ভয়টা গায়েব হয়ে যায়। রৌশন তুমি সত্যিই বোকা শুভা, মুচকি হেসে। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে। অফিস টাইম শেষ, তাই একে একে সবাই বাসায় চলে যাচ্ছে। শুভাও নিজের কাজ শেষ করে সব গুছিয়ে রাখছে। ফাঁকে ফাঁকে রৌশনের কেবিনের দিকে তাকাচ্ছে ও, যেটা এই মুহূর্তে বন্ধ আছে। রৌশন ওর কেবিনে বের হতে দেরি হবে ওর। সব সময় সব স্টাফদের যাওয়ার পর বের হয় রৌশন। আজও এর ব্যতিক্রম হবে না। শুভা সবকিছু গুছিয়ে নেয়। এখন শুধু একটা কাজ বাকি, ডিজাইন করা ড্রাফটগুলো অফিসের স্টোর রুমে রেখে আসতে হবে। অফিসে গুরুত্বপূর্ণ ফাইল আর জিনিসপত্রের জন্য আলাদা রুম আছে। বেশি গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য এই রুমটা ইউজ হয়। সচরাচর শুধু কয়েকজনেরই অনুমতি আছে সেই রুমে যাওয়ার, কারণ সেখানে রৌশনের বিজনেসের বিষয়ে অনেক সিক্রেট ইনফো রাখা। রৌশন আর শুভা বাদে হাতে গোনা কয়েকজনই রুমটায় যেতে পারে। ড্রাফটগুলো নিয়ে উঠে দাঁড়ায় শুভা, পা বাড়ায় স্টোর রুমের দিকে। উপরের ফ্লোরে যাচ্ছে ও। রুমের সামনে গিয়ে দরজা খুলছে ও। ভেতরে কেউ একজন আগে থেকেই ছিল। কিছু একটা খুঁজছিল। দরজা খোলার শব্দেই সচেতন হয়ে যায় লোকটি। সাথে সাথে একটা শেলফের আড়ালে লুকিয়ে পড়ে সে। এইদিকে রৌশন ল্যাপটপে পুরো অফিসের সিসিটিভি ক্যামেরা চেক করছে। এটা ওর প্রতিদিনের কাজ। বের হওয়ার আগে পুরো অফিসের সিকিউরিটি আর ফুটেজ চেক করে নেওয়া। সবগুলো ফ্লোরের ফুটেজ চেক করে ও, কিন্তু 3rd ফ্লোরের ফুটেজ অন করতেই দেখে ক্যামেরা বন্ধ। কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করেই ক্যামেরা অকেজো হয়ে পড়া স্বাভাবিক কিছু না। খটকা লাগছে রৌশনের। কিছু একটা ভুল হচ্ছে আন্দাজ করতে পারছে ও। সাথে সাথে উঠে দাঁড়ায় রৌশন, ড্রয়ার খুলে সেখান থেকে নিজের গানটা বের করে কোমরে গুজে নেয়। তারপর দ্রুত পায়ে বের হয়ে যায় কেবিন থেকে। শুভা রুমে ঢুকে দরজার পেছনের সুইচ দিয়ে লাইট জ্বালিয়ে নেয়। বড় প্রশস্ত কক্ষে সারি করে দাঁড় করানো এক একটা শেলফ।
আর শেলফগুলোর মধ্যে নাম্বার অনুযায়ী সাজিয়ে রাখা বিভিন্ন ফাইল আর কাগজপত্র। শুভা কিছুটা এগিয়ে একটা শেলফের সামনে দাঁড়ায়, তারপর হাতের ফাইলগুলো সেখানে গুছিয়ে রাখতে শুরু করে। লুকিয়ে থাকা লোকটা আড়াল থেকে দেখছে শুভাকে। লোকটা আরেকটু দেয়াল ঘেঁষে লুকাতে নিলেই শেলফে নাড়া লেগে কয়েকটা ফাইল পড়ে যায়। সাথে সাথে ঘাবড়ে ফিরে তাকায় শুভা। পেছনে কেউ নেই, শুধু ফ্লোরে পড়ে আছে ফাইলগুলো। শুভা আশেপাশে চোখ বুলোয় কিন্তু কাউকেই দেখতে পায় না। আশ্চর্যচকিত হয় ও। এখানে তো কেউ নেই, তাহলে ফাইলগুলো নিজে নিজে কিভাবে পড়ল ভেবে পাচ্ছে না ও। শুভা এগিয়ে যায়। শুভাকে এদিকে আসতে দেখে লোকটা ধীর পায়ে শেলফের অন্য পাশে লুকিয়ে যায়। শুভা ফাইলগুলো তুলে জায়গা মতো রেখে দেয়। এখানে কেউ নেই, তাই আজব লাগছে ওর যে নিজে নিজে কিভাবে পড়ল এগুলো। এসব ভাবতে ভাবতেই পেছনে ঘুরে ও, কিন্তু ঘুরতেই শক্ত কিছুর সাথে মাথা বাড়ি খায় ওর। বাড়ি খেয়ে 2 কদম পিছিয়ে যায় শুভা। শুভা হঠাৎ এখানে দেয়াল আসলো কিভাবে? এতক্ষণ তো ছিল না। চোখ আর মুখ কুঁচকে হাতের তালু দিয়ে কপাল ঘষতে ঘষতে সামনে তাকাতেই মুখ বন্ধ হয়ে যায় ওর। সামনে কোনো দেয়াল নয়, সং রৌশন দাঁড়িয়ে। ওকে দেখে অবাক হয় শুভা। রৌশন 1 কদম এগিয়ে শুভার বরাবর দাঁড়িয়ে কপালে হালকা ভাঁজ টেনে বলে, রৌশন, আমাকে তোমার দেয়াল মনে হয়? চোখ ঠিক আছে তোমার? শুভা, আপনার শরীর দেয়ালের থেকে কম না, একটুর জন্য আমার কপালটা ফাটতে ফাটতে বেঁচেছে। মুখ ফুলিয়ে শুভার এমন জবাবে রৌশন চুপ হয়ে যায়। ও বুঝতে পারছে যে তখনকার ঘটনার জন্য রেগে আছে শুভা। এজন্যই এভাবে কথা বলছে। শুভা আড়ি চোখে তাকায় রৌশনের দিকে। ও অপেক্ষায় আছে রৌশনের তরফ থেকে কিছু শোনার জন্য। নিশ্চয়ই এখন রেগে ইচ্ছে মতো ঝাড়বে ওকে। শুভা তবুও প্রস্তুত ঝাড়ি খাওয়ার জন্য। কি অবাক করার বিষয়, রৌশন তেমন কিছুই বলল না, উল্টো আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে কিছু পর্যবেক্ষণ করতে করতে বলে, রৌশন, তুমি একা এখানে কেন? শুভাট, এই তো পার্টি করতে এসেছি। শুভার এমন তোত্তারা জবাবে রৌশন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় ওর দিকে। কিন্তু কিছুই বলল না। শুভা অবাক হয়। রৌশন রাগ করছে না, উল্টো নিজের রাগ দমিয়ে আছে। ভাবতেই অবাক লাগছে শুভার। রৌশন চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে আবার বলে, রৌশন, শুভা খেয়াল করে ভেবে তারপর বলো, তুমি ছাড়া কি এখানে অন্য কেউ আছে বলে তুমি অনুভব করেছ? শুভা, হ্যাঁ। শুভার কথায় রৌশন সচেতন হয়ে আশেপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে বলে, রৌশন কে? আর কোথায়? শুভা, জিন, পরী, ভূত, পেতনি আর আপনি। এতক্ষণ তো শুধু জিন পরীকে অনুভব করেছি, কিন্তু এখন আপনাকে সাক্ষাৎ এখানে দেখতে পারছি। শুভার এমন কথায় রৌশন রেগে ওর দিকে এগোতেই ও পিছিয়ে শেলফের সাথে লেগে যায়। রৌশন বাম হাত শুভার বাপাশের শেলফে রেখে ওকে আটকে নেয়।
ওর আর অন্য পাশে যাওয়ার উপায় নেই। ডান পাশে দেয়াল আর বাপাশ রৌশন হাত দিয়ে আটকে রেখেছে। শুভা ভয়ে ঢোক গিলছে কিন্তু ভয়টা প্রকাশ করেছে না। রৌশন শুভার দিকে ঝুঁকে ওর চোখে চোখ রেখে হালকা স্বরে বলে, রৌশন শুভা তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। ঘাবড়ে আছে শুভা। ভয়ও পাচ্ছে। রৌশন ওর এতটা কাছে দাঁড়িয়ে যে গায়ের লোমগুলোও দাঁড়িয়ে গেছে। হৃদস্পন্দনের গতি বেড়েছে। কয়েক সেকেন্ডের জন্য যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে ও। রৌশনের চোখে চোখ রেখে অপলক ওর গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে শুভা। রৌশন যদি ওর সামান্য কাছেও আসে শুভার অবস্থা নাজেহাল হয়ে যায়। শুভা শুধু রৌশনের চোখে তাকিয়ে এটাই বোঝার চেষ্টা করছে, যেমন অনুভূতি ও অনুভব করে রৌশনও কি তেমনটা করে কিনা। কিন্তু প্রতিবারের মতো রৌশনের দৃষ্টি শূন্য, অনুভূতিহীন। রৌশন কিছু বলবে তখনই হঠাৎ একটা শেলফ ঢলে পড়ে ওদের উপর। রৌশন সেটা দেখার সাথে সাথে শুভার হাতে হ্যাচকা টান দিয়ে সরে যায়। শেলফটা অন্য একটা শেলফের সাথে বেজে যায়। সাথে সাথে লুকিয়ে থাকা লোকটা আড়াল থেকে এক দৌড়ে বেরিয়ে যায়। রৌশন তাকে দেখতেই শুভাকে ছেড়ে লোকটার পেছনে যায় কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে সে। রৌশন সমস্ত শক্তি দিয়ে খোলার চেষ্টা করে কিন্তু কাজ হচ্ছে না। শুভা দূরে দাঁড়িয়ে শুধু দেখছে। হঠাৎ ঘটনাটা ঘটে যাওয়ায় সব মাথার উপর দিয়ে গেছে ওর। এখনও হোঁচকিয়ে আছে শুভা। কিন্তু পরক্ষণেই হুঁশ ফিরতে ওর খেয়াল হয়, তখন ফাইলগুলো নিজে নিজে পড়েনি। এই লোকটাই ফেলেছিল। শুভা তখন একাই লোকটার সাথে এই রুমে ছিল। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে ওর। যদি রৌশন না আসতো তাহলে কি হতো ভাবছে ও। দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ভাঙে ওর। দ্রুত রৌশনের পাশে গিয়ে ওর কোট খামচে ধরে শুভা। তারপর ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করে, শুভাই এটা কি ছিল রৌশন? রৌশন ধাক্কাধাক্কি বন্ধ করে শুভার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে শুরু করে, রৌশন এই তো তোমার পরিবারের সদস্য, দেখা করতে এসেছিল তোমার সাথে। জিন পরি ভূত পেতনি যাদের কথা তুমি বলছিলে। স্টুপিড। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। অন্ধকার আকাশে চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছে। কখনো নিজের রোশনি দিয়ে চারপাশটা উজ্জ্বল করে দিচ্ছে তো কিছুক্ষণের জন্য মেঘের আড়ালে লুকিয়ে অন্ধকার। রুমের এক কোনো গুটিসুটি মেরে বসে আছে শুভা। দু পা ভাঁজ করে বসে এক গালে হাত ওর। গভীর দৃষ্টি নিয়ে দেখছে ও রৌশনকে। রৌশন, যিনি এই মুহূর্তে দরজা খোলার জন্য বৃথা চেষ্টা করেই যাচ্ছেন। চেষ্টা ব্যর্থ হতেই আবার একটু পরপর রেগে দরজায় লাথি বসাচ্ছে ও। প্রথম প্রথম রৌশনের এমন কাজের ভয় পেলেও এখন আর সেই ভয়টা কাজ করছে না। বরং হাসি পাচ্ছে ওর। ঠোঁটে ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শুভা কিন্তু লাভ হচ্ছে না। হাসিও পাচ্ছে আবার ভয়ও করছে। এই বুঝি রৌশনের রাগ দরজা থেকে ট্রান্সফার হয়ে ওর উপর চলে আসে। বেশ কিছুক্ষণ দরজার সাথে ধস্তাধস্তি করে হাঁপিয়ে পেছনে ফিরে রৌশন। শুভার সাথে সাথে মুখটা ছোট করে সোজা হয়ে বসে। ওকে দেখে মনে হচ্ছে যেন খুব ভয় আর আতঙ্কে আছে ও। কিন্তু সত্য তো এটা যে ও সময়টা খুব করে উপভোগ করছে। কিন্তু বিষয়টা রৌশনকে বুঝতে দেওয়া যাবে না, তাই নিজের রিয়েকশন বদলে নেয় ও। পেছনে ফিরে শুভার দিকে তাকায় রৌশন, বেচারি ভীতু মুখ করে বসে আছে। খারাপ লাগছে রৌশের কাছে। চেষ্টা করেও এখান থেকে বের হতে পারছে না ওরা। বের হবেই বা কি করে? লোকটা বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেছে। এই রুমটা সাউন্ডপ্রুফ, তাই ডাকাডাকি করেও লাভ নেই।
তাছাড়া এই টাইমে অফিসে কেউই নেই হয়তো। কিভাবে কি করবে বুঝতে পারছে না রৌশন। দরজার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে শুভার পাশে দেয়াল ঠেকে বসে পড়ল ও। শুভা আর চোখে তাকায় রৌশনের দিকে, তারপর আমতা আমতা করে বলার চেষ্টা করে ও। শুভা, রৌশন, একটা কথা বলি। রৌশন হুম বলো। শুভার দিকে ঘুরে বলল ও। শুভা, ওই লোকটা কে হতে পারে? রৌশন, জানি না, কিন্তু খুব শীঘ্রই জেনে যাব। কিন্তু তুমি চিন্তা করো না, লোকটা যেই হোক না কেন তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ ছিল না, এটা সিউর। রৌশনের কথায় শুভা কপাল কুঁচকে তাকায় তার দিকে। পাল্টা জবাবে কিছু বলতে গিয়েও থেমে যায় ও। রৌশনের ঠোঁটে মৃদু হাসির রেখা দেখা যাচ্ছে। এ হাসি যে কতটা বিরল তা একমাত্র শুভাই জানে। রৌশন সামনের দিকে তাকিয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি ওর। এক পা ভাঁজ করে আরেক পা টান করে বসেছে ও। হাঁটুর উপর দুহাত আরামে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছে ও। শুভাকে চুপ থাকতে দেখে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায় রৌশন। চোখ ছোট করে প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে ও। রৌশন, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? শুভা সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। ডানে বামে মাথা নাড়িয়ে বুঝায় কিছু না। রৌশন কিছু বলল না। এমনিতেই মাথা ব্যথা করছে, তার উপর এই গরম। মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে ও। আর চোখে রৌশনের দিকে তাকায় শুভা। ঘেমে একদম চুবে গেছে ও। চুলগুলো অবধি ভিজে গেছে। শুভা নিজের দিকে তাকায়। ওর ততটা গরম লাগছে না আর না তেমন ঘেমেছে ও। কিন্তু রৌশনের অবস্থা করুণ। দেখেই বোঝা যাচ্ছে ও গরম সহ্য করতে একদমই পারে না। রৌশন ডানে বামে ঘাড় বাঁকিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে। গরমে মাথা আর ঘাড় ধরে গেছে। সহ্য করা বেশ অসহ্যকর। হঠাৎ রৌশন নড়েচড়ে বসে গায়ের কোটটা খুলতে শুরু করে ও। রৌশনের এমন কাজে হোঁচকিয়ে যায় শুভা। রৌশন নিজের কোট খুলছে কেন হঠাৎ বুঝতে পারছে না ও। রৌশন কোটটা খুলে সাইডে রেখে দেয়। গা পুরো ভিজে গেছে বেচারার। শরীরের শার্ট একদম লেগে গেছে শরীরের সাথে। চুল থেকে পা অবধি পুরো অগোছালো হয়ে আছে। শুভা আর চোখে দেখছে রৌশনকে। যেন না চাইতে ওর চোখ অবাধ্য হয়ে রৌশনের দিকেই যাচ্ছে। একটা মানুষকে অগোছালোভাবেও এতটা মুগ্ধকর লাগতে পারে তা রৌশনকে আজ না দেখলে বুঝতই না ও। রৌশন হঠাৎ শুভার দিকে তাকাতেই শুভা নিজের চোখ সরিয়ে নেয়। রৌশন কিছুক্ষণ স্থির দৃষ্টি নিয়ে শুভার দিকে তাকিয়ে হুট করে ওর দিকে ঝুঁকে পড়ে। শুভা সাথে সাথে পেছনের দিকে এলিয়ে যায়। বড় বড় চোখ করে তাকায় ও রৌশনের দিকে। রৌশন ওর দিকে এভাবে ঝুঁকছে কেন হঠাৎ? কি চলছে রৌশনের মনে? রৌশনের এভাবে শুভার দিকে হঠাৎ ঝুঁকা শুভার মনে ভয়ঙ্কর চিন্তাভাবনার সৃষ্টি করছে। হৃৎস্পন্দনের গতি দ্বিগুণ হচ্ছে। রৌশনের চোখে চোখ পড়তেই কেঁপে উঠে ও। একদম পেছনের শেলফের সাথে লেগে গেছে শুভা। রৌশন আরেকটু কাছে আসতেই চোখ খিচে বন্ধ করে ফেলে ও। হাতের মুঠো শক্ত করে জামা খামছে ধরে আছে। কিন্তু পেছনের শেলফে নাড়াচাড়ার শব্দে চোখ খুলে তাকায় ও। রৌশন ওর দিকে ঝুঁকেছে ঠিকই, কিন্তু হাত বাড়িয়ে পেছনের শেলফ থেকে কিছু নেওয়ার জন্য। পেছনে থেকে একটা ফাইল নিয়ে আগের মতো জায়গায় বসে পড়ে রৌশন। ফাইলটা থেকে কাগজপত্র বের করছে ও। শুভা শুধু তাকিয়ে দেখছে আর বুঝার চেষ্টা করছে যে রৌশন কি করতে চাইছে। কাগজগুলো বের করা শেষে ফাইলটা শুভার হাতে ধরিয়ে দেয় রৌশন, তারপর আদেশের স্বরে বলে, রৌশন, বসে না থেকে বাতাস করো আমায়। শুভা, কি হোঁচকিয়ে শুভা রৌশনের কথায় হা হয়ে যায়। বিস্মিত দৃষ্টি নিয়ে বলে ও। শুভা, বাতাস করব মানে? রৌশন, বাতাস করবে মানে বাতাস করবে।
গরম লাগছে আমার, দেখতেই পাচ্ছ। এখন এই মুহূর্তে এখানে ফ্যান বা এসির ব্যবস্থা তো করতে পারবো না, তাই আপাতত এইটার বাতাস দিয়েই কাজ চালাতে হবে। শুভা পুরোই থ হয়ে যায় রওশনের কথায়। কোথায় ও রোমান্টিক কিছুর আশায় ছিল, আর কোথায় এখন বাতাস করার চাকরি জুটে গেল। এইদিকে রওশনের অফিসের বাইরে দাঁড়িয়ে আছে আভি আর নীল। সবে মাত্র পৌঁছেছে ওরা। বাসায় গিয়ে যখন জানতে পারে রওশন এখনো ফিরেনি, তখন অনেক চিন্তায় পড়ে যায় ওরা। সাধারণত কখনো রওশন রাতে এত দেরি অবধি বাইরে থাকে না, তার উপর আবার ফোনও ধরছে না। আভি আর নীল আসতেই দারোয়ান গেট খুলে দেয়, কিন্তু ভেতরে ঢোকার আগেই আভি থেমে যায়। নীলের দিকে তাকিয়ে কনফিউজড লুক নিয়ে প্রশ্ন করে ওকে, আভি তুমি সিওর রওশন ভাই অফিসেই আছেন? নীল 100%। আভি এত কনফিডেন্ট? নীল তুমি সত্যিই কি সিবিআই অফিসার পরীক্ষায় পাশ করে হয়েছ নাকি ঘুষ দিয়ে? আভি হোয়াট ডু ইউ মিন? ভরকে গিয়ে, অবভিয়াসলি আমি নিজের যোগ্যতায় এই পদ পেয়েছি। নীল আমার তো সন্দেহ হয়। বিড়বিড়িয়ে বলল, তোমাকে আমি লজিক বুঝাচ্ছি শোনো। ভাইয়ার ফোন লোকেশন অফিস, তাছাড়া দারোয়ান আঙ্কেলও বলল যে ভাইয়াকে অফিস থেকে বের হতে দেখা যায়নি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভাইয়ার গাড়িও অফিসে পার্ক করা। এর মানে কি বের হয়? লজিক্যালি ভাইয়া এখানেই আছে। নীলের কথাগুলো শুনে আভির সব কনফিউশন দূর হয়ে যায়। বিস্ময় নিয়ে বলে ও, আভি আমি তো এভাবে ভেবেই দেখিনি। নীল সরি টু সে বাট আমার মনে হয় না চাকরিটা তোমার বেশি দিন আর টিকবে। আরই চোখে তাকিয়ে ভিতরে ঢুকেই রওশনের কেবিনে সার্চ করে আভি আর নীল, কিন্তু রওশন নেই সেখানে। ডেস্কের উপরেই ওর ফোন আর গাড়ির চাবি রাখা, ল্যাপটপও খোলা। নীল সি, বলেছিলাম না যে ভাইয়া এখনো অফিসেই আছে। আভি এই মুহূর্তে আমি শুধু তার ফোন আর গাড়ির চাবি দেখতে পাচ্ছি, তাকে না। আশেপাশে চোখ বুলিয়ে, তাই বলা মুশকিল যে তোমার আন্দাজ সঠিক কি ভুল। আভির কথাটা যেন নীলের পছন্দ হল না। আভির দিকে তাকিয়ে নাকটা কুঁচকে নেয় ও। আভি নীলের মুখের রিয়েকশন দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে যায়। ও নীলকে রাগাতে চায় না, কিন্তু মুখ ফসকে যে কিভাবে এমন সব কথা বেরিয়ে আসে যা নীলকে রাগিয়ে দেয়। পিচ্ছিটার রাগ যেন একদম নাকের ডগায় এসে থাকে। একদম অল্পতেই রেগে যায়। বলতে গেলে যে কথাগুলো ওর পছন্দ হয় না সেগুলোই ওর রাগের মুখ্য বিষয়। আর রাগ করলেই ছোট নাকটা কুঁচকে নেয়। নীল আভির থেকে চোখ সরিয়ে রওশনের ডেস্কে উঠে বসে তারপর ল্যাপটপটা অন করে। প্রিভিয়াস ফাইলগুলো বের করতেই ফুটেজগুলোর ফাইল চলে আসে। নীল পেয়ে গেছি, চেঁচিয়ে। নীলের এমন আকস্মিক প্রতিক্রিয়ায় আভি হোঁচকিয়ে যায়। সাথে সাথে নীলের পাশে গিয়ে স্ক্রিনের দিকে তাকায় ও। প্রায় কয়েক ঘন্টা আগের ফুটেজ। রওশন রুমটার ভিতরে যেতেই কেউ বেরিয়ে বাইরে থেকে লক করে দিয়েছে। এরপর আর রওশনকে বের হতে দেখা যায়নি। আভি ভাইকে কেউ রুমে লক করে দিয়েছে? হেসে, যেই করেছে তার অবশ্যই নোবেল প্রাপ্য। কিন্তু আপাতত নোবেল ক্যান্সেল করে রেস্কিউ মিশনে কনসেন্ট্রেট করি। তাহলে আর দেরি না করে চলো। নীল ভাইকে মুক্ত কথাটা বলতে বলতে নীলের দিকে তাকিয়েই কথা বন্ধ হয়ে যায় আভির। নীল অলরেডি বেরিয়ে গেছে। আভি ছেলেটা খুবই ফাস্ট। বিড়বিড় করে, আরে পিচ্ছি ওয়েট আমিও আসছি দ্রুত। নীলের পিছু ছুট দেয় আভি। এইদিকে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে আছে রওশন। আর শুভা, সে মুখে অমাবস্যার ছাপ নিয়ে হাতের ফাইলটা দিয়ে বাতাস করছে ওকে। একটু পর পর ঝিমিয়ে মাথাটা দেয়ালের সাথে লাগছে আর জেগে উঠছে শুভা। ব্যথা পেয়ে মাথাটা ডলে আবারও বাতাস করাই মনোযোগ দেয় ও। মনে মনে হয়তো এ পর্যন্ত 1000টা গালি দিয়ে ফেলেছে শুভা রওশনকে।
কতক্ষণ ধরে বাতাস করছে, হাত দুটো ধরে গেছে ওর। ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না। ঘাড় ব্যথা করছে, চোখ জ্বালা করছে। তার উপর হাত দুটো আর যেন চলতে চাইছে না। শোভা যেন নিজের হাত দুটোর আকুতি করা কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে, যেন তারা একটু আরাম চাচ্ছে। হঠাৎ বাতাস করা বন্ধ করে দেয় শোভা। রেগে আছে ও। যথেষ্ট হয়েছে আর না। অফিস টাইম সেই কখন শেষ। কিন্তু ওকে দিয়ে এখনো খাটুনি খাটাচ্ছে রোশন। কিছুতেই এই অন্যায় মানা যায় না। হাত দুটো ব্যথা হয়ে গেছে শোভার। ঘুমও আসছে প্রচুর। চোখ দুটো জ্বলছে। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আর চোখে তাকায় শোভা রোশনের দিকে। কি সুন্দর আরামে ঘুমাচ্ছে। কতটা নিষ্পাপ আর মাসুম দেখাচ্ছে। কিন্তু রিয়েল লাইফে তো কোনো ডেভিলের থেকে কম না। তাও এমন তেমন ডেভিল না, ভয়ঙ্কর বজ্জাত ডেভিল। মুখ ফুলিয়ে দেয়ালের সাথে আরেকটু লেগে বসে মাথাটা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নেয় শোভা। চোখ বন্ধ করতেই যেন সারা রাজ্যের ঘুম ওর চোখে এসে জড়ো হতে শুরু করে। শরীর হালকা হয়ে যায়। মিনিটেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় শোভা। শোভা গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ মাথাটা কাত হয়ে রোশনের কাঁধে ঢলে পড়ল। হঠাৎ কাঁধে ভারী কিছু অনুভব হতেই ঘুম ভেঙে যায় রোশনের। মিটমিট করে চোখ খুলতেই শোভাকে দেখতে পায় ও। বেঘোরে ঘুমাচ্ছে সে। মুচকি হাসে রোশন। আর একটু এগিয়ে এসে শোভার মাথাটা ঠিক করে নিজের কাঁধে রাখল রোশন। দরজার সামনে আসতেই থেমে যায় নীল। হঠাৎ মনে পড়ল ও তো লক কোডই জানে না। কোড ছাড়া দরজা খুলবেই বা কি করে ও। দরজার সামনে দাঁড়িয়ে লক দেখছে আর কোড কি হতে পারে ভাবছে নীল। এমন সময় আভি এসে দাঁড়ায় ওর পাশে। আভি, কি হলো পিচ্ছি? কোড জানো না? আফসোস, আগে এসেও লাভ হলো না। সেই আমার জন্যই অপেক্ষা করতে হলো। নীল, আমি অপেক্ষা করছি না, দাঁড়িয়ে ভাবছি কোড কি হতে পারে। আভি, আমি জানি। হাত তুলে। নীল, তুমি জানো? অবাক হয়ে, কিন্তু কিভাবে? আভি, কারণ কোডটা আমিই দিয়েছি। অবশ্য সেটা অনেক আগের কথা, কিন্তু আমি জানি ভাই কোড বদলায়নি। নীল, এত কনফিডেন্স? আমার মনে হয় না আগের লকটাই এখনো আছে। আভি, চ্যালেঞ্জ করতে চাও? যদি আমি জিতি তোমাকে আমার কথা শুনতে এবং মানতে হবে। নীল, আর যদি লক না খোলে তোমায় আমার কথা শুনতে আর মানতে হবে। আভি, ডান। আভি দ্রুত কোড টাইপ করে, সাথে সাথে ডোর আনলক হয়ে যায়। নীল যেন বাকরুদ্ধ। আভি মুচকি হাসছে। অবশেষে জব্দ করতে পারল ও নীলকে। ভেবেই নিজের উপর গর্ব হচ্ছে ওর। হেরে গিয়ে নীলের মুখ পুরো চুপসে যাওয়া বিড়ালের মতো হয়ে গেছে। নীলকে দেখে হাসি পাচ্ছে আভির, কিন্তু এই মুহূর্তে সেটা প্রকাশ করা যাবে না। দরজার দিকে এক পলক তাকিয়ে নীলের তাকায় আভি। তারপর হালকাভাবে ঝুঁকে নীলকে বলে ও, আভি, তুমি এখানেই দাঁড়াবে, আগে আমি ভিতরে যাব। ঠিক আছে? নীল হুম। উপরে নিচে মাথা দুলিয়ে। আভি, গুড বয়, আইল বি ব্যাক সুন। আভি একটা গভীর নিঃশ্বাস ফেলে দরজার খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই আভির চোখ কপালে উঠে আসে। মনে হচ্ছে যেন ইতিমধ্যে ওর চারপাশটা ঘুরতে শুরু করেছে। বজ্রপাতের ধ্বনি কানে ভেসে আসছে। দু আঙ্গুল দিয়ে ভালো করে চোখ দুটো ডলে আবার তাকায় আভি, না এটা ওর ভ্রম না সত্যি। অবিশ্বাস্য স্বরে বলে উঠে আভি। আভি, ইম্পসিবল। হা হয়ে রৌশনের কাঁধে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন শোভা। আর রৌশন ঘুমন্ত অবস্থায় ওর মাথা শোভার মাথার সাথে এলে আছে। দু হাত দিয়ে শোভার হাত দুটো মুঠো করে রেখেছে ও। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখার জন্য যেন মোটেও প্রস্তুত ছিল না আভি।
আর না এমন কিছু দেখার আশা ছিল ওর। রৌশন একটা মেয়ের এতটা কাছাকাছি, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আভির। শুধু তাই নয়, রৌশন মেয়েটার কতটা কেয়ার করে সেটা ওদের দেখেই বোঝা যাচ্ছে। রৌশন যেভাবে মেয়েটাকে নিজের বাহুতে আগলে রেখেছে এটা সামান্য কেয়ার হতে পারে না। ওদের দুজনের মধ্যে কিছু একটা তো আছে, হয়তো ভালোবাসা। কারণ এমনিতেই যাকে তাকে এতটা সযত্নে নিজের পাশে কখনোই জায়গা দিবে না রৌশন। ও এমন মানুষই নয়। তাই এতটুকু নিশ্চিত হচ্ছে আভি, রৌশনের জীবনে মেয়েটির আলাদা গুরুত্ব আছে। এখন এটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য সেটা বলা মুশকিল। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই ঠিক মনে করছে আভি। তাই ধীর পায়ে পেছনে ফিরে যেতে নিয়েও থেমে যায় ও। মাথা দুষ্টু বুদ্ধি চাপে ওর। মনে পড়ে যায় রৌশনের ফোনে থাকা ওর ভিডিওর কথা। প্রতিশোধ তো নিতেই হয়, কারণ প্রতিশোধ ভুলে যাওয়ার মতো মানুষ একদমই নয় আভি, সে যেই হোক না কেন। ঠোঁটে দুষ্টু হাসি টেনে নেয় আভি, পকেট থেকে সাবধানে ফোনটা বের করে ক্যামেরা অন করে ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ও। সরি ব্রো, কিন্তু তুই তো জানিস আমি এমনই। কিন্তু বলতে হবে, ইউ টু লুক গ্রেট টুগেদার। ওয়াও, ছবিগুলো দেখতে দেখতে বলল আভি। তারপর ফোনটা পকেটে রেখে আলতো পায়ে বেরিয়ে যায় ও রুম থেকে। বাইরে বের হতেই ও দেখে নীল দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছে। মুখ ফুলিয়ে আছে ও, নিশ্চয়ই আভিকে বকছে। নীলের দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে যায় আভি, এখন এই পিচ্ছিটাকে কিভাবে হ্যান্ডেল করবে ও। ভাবনায় পড়ে যায় আভি। এর মধ্যেই নীল সামনে তাকিয়ে আভিকে দেখতে পায়। দ্রুত পায়ে ওর সামনে আসে নীল, তারপর আভির পেছনে উকি ঝুঁকি দিয়ে কৌতূহল নিয়ে বলতে শুরু করে, ভাইয়া কোথায়? নীলের কথায় হোঁচকিয়ে যায় আভি। যেভাবেই হোক এই পিচ্ছিকে নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। তাই নীলকে বিভ্রান্ত করার জন্য বলতে শুরু করে আভি, ভাইয়া? ভাই নেই তো ভিতরে। ভাই কি ভাইয়ের ভূত নেই? বলেছিলাম না তোমার আন্দাজ ভুল, দেখলে তো। এখন চলো অন্য কোথাও গিয়ে খুঁজি, চলো। আভি সামনে হাঁটা ধরে, কিন্তু নীল ঠাই দাঁড়িয়ে। নীল সাথে না আসায় আভি থেমে যায়, ওর দিকে ঘুরে তাকায়। নীল সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আভির দিকে। একদম প্রখর দৃষ্টি, যেন আভির মিথ্যা ধরে ফেলেছে। নীলের এমন রিয়েকশন দেখে আভির নিজের ক্লাস 4-এর গণিত টিচারের কথা মনে পড়ে যায়। যখন পরীক্ষায় আভির চিটিং ধরা পড়েছিল তখন সে টিচারটা ওর দিকে এমন দৃষ্টি নিয়েই তাকিয়েছিল। পুরনো স্মৃতি মনে পড়তেই ঢোক গিলে আভি। এখন এই পিচ্ছিকেও ভয় পেতে হচ্ছে ওর। কি সাংঘাতিক। আভির দিকে তাকিয়ে নীল একটা কথাই বলল, তুমি মিথ্যা বলছো, লায়ার। বলেই রুমের দিকে দৌড় দিল। আভি নীলকে ধরতে গিয়েও ধরতে পারল না। ছেলেটা একদম পিছলে মাছের মতো, ধরাই যায় না। এই পিচ্ছি দাঁড়াও। আরে শোনা তো। কে শোনে কার কথা? নীল দরজা খুলে সোজা ভেতরে ঢুকে যায়। হঠাৎ দরজায় ঠাস ঠাস শব্দ হতেই ধরফরিয়ে উঠে রৌশন শুভা। ঘাবড়ে ঘুম ভেঙে গেছে ওদের। নীল সোজা দৌড়ে এসে রৌশন শুভার মুখোমুখি দাঁড়ায়, তখনই পেছনে থেকে আভি ছুটে এসে ওর চোখ চেপে ধরে। রৌশন আর শুভা দুজনেই হতবাক আভি আর নীলের কাজে। নীল ছুটার জন্য ধস্তাধস্তি করছে, কিন্তু আভি ওকে একদম জব্দ করে ধরে আছে। রৌশন দুজনের দিকে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে। ও যেন বুঝতে পারছে না কি হচ্ছে। এর মধ্যেই আভি নীলকে কোলে তুলে উল্টোভাবে বের হতে হতে বলে, ইউ গাইজ প্লিজ ক্যারি অন, আমরা চলে যাচ্ছি। আমরা একদমই কাবাবে হাড্ডি হতে ইচ্ছুক নই। প্লিজ ইগনোর আজ। আভি নীলকে নিয়ে বেরিয়ে যায়। রৌশন হতভম্ব হয়ে আছে এখনো। শুভাও যেন বেকুব হয়ে গেছে।
হঠাৎ এমন কাঁচা ঘুম থেকে উঠে ব্রেইন জ্যাম হয়ে গেছে ওর। রৌশন আর শুভা মাথা ঘুরিয়ে একে অপরের দিকে তাকাতেই হোঁচকিয়ে যায়। ওরা একে অপরের হাত ধরে আছে, তার চেয়েও বড় কথা শুভার মাথাটাও রৌশনের বুকে লেগে আছে। রৌশনের এক হাত ওর কাঁধ ধরে ওকে আগলে আছে। দুজনেই এমন পরিস্থিতিতে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ঢোক গিলে শুভা। কয়েক সেকেন্ডের জন্য যেন ও নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রৌশনেরও একই অবস্থা। দুজনই যেন একদম ফ্রিকড হয়ে আছে। রৌশন আলতোভাবে শুভার কাঁধ থেকে নিজের হাত সরিয়ে নেয়। কেউ যেন কারো দিকে তাকাচ্ছে না। প্রায় কয়েক সেকেন্ড এভাবেই স্তব্ধ থেকে হুট করে আচমকা দুজনেই হন্তদন্ত হয়ে দুই দিকে ছিটকে সরে যায়। হঠাৎ এভাবে সরে যেতেই পাশের শেলফের সাথে রৌশনের হাত বাড়ি খায়। কিন্তু ব্যথাটা প্রকাশ করল না ও। শুধু অন্য পাশ ফিরে একটা গভীর নিঃশ্বাস ফেলে ব্যথাটা হজম করে নিল। কিছুক্ষণ পর ড্রাইভ করছে আভি। পাশে রৌশন বসে আছে আর পেছনের সিটে নীল। নীল ঘুমিয়ে পড়েছে আর রৌশন সিটে হেলান গিয়ে চোখ বন্ধ করে আছে। মাত্র শুভাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হয়েছে ওরা। আভি ড্রাইভ করছে ঠিকই, কিন্তু ওর ধ্যান অন্য জায়গায়। বারবার রৌশনের দিকে আর চোখে তাকাচ্ছে আর হাসছে আভি। চোখ বন্ধ অবস্থায়ও রৌশন যেন স্পষ্ট আভির হাসি উপলব্ধি করতে পারছে। রাগ লাগছে ওর। এমনিতেই তখন শুভার সামনে বিব্রত হতে হয়েছে ওকে, আর এখন আভি বিরক্ত করছে। চোখ বন্ধ অবস্থাতেই ধমকের স্বরে বলে রৌশন, তুই তোর হাসি বন্ধ করবি নাকি আমি তোকে লাথি মেরে গাড়ি থেকে নামাবো? রৌশনের এমন হুমকিতে হাসি বন্ধ করার বদলে আরও জোরে ফিক করে হেসে দেয় আভি। তারপর হাসি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করতে করতে বলে ও, সরি ব্রো, ডোন্ট মাইন্ড। আমি তোর উপর হাসছি না, ট্রাস্ট মি। আমি তো পরিস্থিতির উপর হাসছি। আর সত্যি বিশ্বাস কর, তোর রোমান্টিক মোমেন্ট নষ্ট করার আমার কোনো ইচ্ছা ছিল না। এসব তো এই ছোট পটাকার দোষ। নীলকে দেখিয়ে বলল আভি। রৌশন কিছু বলল না। মাথা ঘুরিয়ে বাইরে তাকালো ও। আভির সাথে তর্ক করে লাভ নেই, এই ছেলে কখনো শুধরাবে না। তাই এই মুহূর্তে ওকে ইগনোর করাটাই শ্রেয়। রৌশন বাইরে মনোযোগ দিয়ে আছে। শুনশান রাস্তা, তেমন কোনো যানবাহন চলাচল হচ্ছে না, মানুষ তো দূরের কথা। কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট এজন্যই ভেজা। ঠান্ডা বাতাস বইছে। ভালোই লাগছে পরিবেশটা রৌশনের কাছে। আবারও চোখ বন্ধ করে রৌশন। এমনভাবে ইগনোর হওয়াটা যেন আভির পছন্দ হল না। নাক কুঁচকে নেয় ও। পেছনে নীল ঘুমাচ্ছে, পাশে রৌশন চোখ বন্ধ করে ওয়েদার উপভোগ করছে আরও। ওকে দিয়ে গাধার খাটনি খাটানো হচ্ছে। সেই সকাল থেকে বেচারা কাজ করছে। আর রাত জেগে রৌশনকে খুঁজেছে, কিন্তু তবুও কেউ যেন পাত্তাই দিচ্ছে না। ভারী অন্যায় হচ্ছে ওর সাথে। আভি কিছু একটা ভাবে। এভাবে রৌশনকে আরাম করতে দেওয়া যাবে না। কিছু একটা তো করতেই হবে। অনেক সময় নিয়ে ভেবে আভি গলা ছেড়ে গান গাইতে শুরু করে। হাম তুম ইক কামরে মে বান্ধ হো অর চাবি। গানের কলিটা শেষ হওয়ার আগেই রৌশনের ভয়ঙ্কর দৃষ্টি পড়ে আভির উপর। সাথে সাথে চুপ হয়ে যায় ও। হালকা হেসে আমতা আমতা করে বলে ও, বোর হচ্ছিলাম তাই আর কি। আভির এমন কথায় কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে রৌশন, এতই যখন বোর হচ্ছিস তাহলে এক কাজ করি, তোকে এখানেই মাঝপথে নামিয়ে দেই। সুন্দর একা একা রাস্তার কুকুরদের সাথে গান বাজনা পার্টি করে বাসায় ফিরিস। কেমন হয় আইডিয়াটা? একদম বাজে। কথাটা বলেই জোরপূর্বক ঠোঁটে হাসি টানার চেষ্টা করে আভি। কিন্তু না, এখন আর হাসি পাচ্ছে না।
একটু বেশিই রাগিয়ে ফেলেছে ও রৌশনকে। সোজা হয়ে সামনে তাকায় ও। পুরো ফোকাস এই মুহূর্তে ড্রাইভিংয়ের উপর। কিছুক্ষণ পর বাসার সামনে গাড়ি থামল। গাড়ি থামতেই রৌশন নেমে যায়, কিন্তু আভি বের হচ্ছে না। রৌশন ভিতরে চলে যেতে নিলেই আভি বলে ওঠে, ওকে কি করব? ও তো এখনো ঘুমের রাজ্যে আছে। নীলকে দেখিয়ে বলল আভি। কিন্তু রৌশন থামল না, বরং যেতে যেতে বলে ও, তখন যেভাবে কোলে করে নিয়ে গিয়েছিলি সেভাবেই নিয়ে আয়। তোর এক্সারসাইজও হয়ে যাবে আর নীলের ঘুমও ভাঙবে না। রৌশনের কথা শুনে আভি মুখ ভার করে ওর যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, হ্যাঁ, সব কাজ তো আমাকেই করতে হয়। ফ্রি সার্ভিস দিচ্ছি তো। এক কাজ করব, কালকে থেকে পুরো বাংলাদেশকেই ফ্রি সার্ভিস দিব। একদম নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপাব। ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি। 24 ঘন্টার ফ্রি সার্ভিস চলছে। ঘরের যাবতীয় কাজ থেকে শুরু করে আপনাদের বাচ্চাদের ডায়পার চেঞ্জ করা এবং কোলে করে ঘুম পাড়ানো অবধি সব কাজ করা হয়। স্বয়ং আভি রায়জাদা এই সার্ভিস দিয়ে থাকে। যে কোনো কাজের ফ্রি সার্ভিসের জন্য কল করুন 0011। কথাগুলো নিজে নিজে বলেই নীলের দিকে তাকায় ও। এই ভোটকা বিড়ালটা কম ভারী না। তখন কোলে নিয়েই সেটা টের পেয়েছে আভি। রুমে ঢুকেই ব্যাগটা সোফায় রেখে বেডে শুয়ে পড়ল শুভা। একদম শোটান হয়ে শুয়ে সিলিংয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ও। এতক্ষণে টাইসেলও দৌড়ে চলে এসেছে। কিছুক্ষণ শুভার আশেপাশে ঘুরে এখন ফ্লোরে বল নিয়ে খেলা করছে ও। আর শুভা এখনো চুপটি করে শুয়ে আছে। সারা রাস্তা কোনো কথা বলে নিও আর না রৌশনের দিকে তাকিয়েছে। শুভা নিজেও বুঝতে পারছে না ও এমন কেন করছে বা এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে। সাধারণ শুধু রৌশনকে জড়িয়ে ধরে ঘুমিয়েই তো ছিল। এতে আহামরি তো কিছু হয়ে যায়নি। উঠে বসে শুভা। গাল দুটো লাল হয়ে গেছে ওর। দু হাতের তালু দিয়ে গাল দুটো স্পর্শ করতেই গরম অনুভব করে ও। শরীর গরম হয়ে আছে ওর। ওয়েট, আমি কি লজ্জা পাচ্ছি? কিন্তু কেন? লজ্জা পাওয়ার মতো কিছুই তো করিনি এখনো। বিছানা থেকে বালিশ তুলে বুকে জড়িয়ে নেয় শুভা, মুখ ভার করে গভীর চিন্তায় ডুব দেয় ও। গালে হাত রেখে ভাবতে ভাবতে হঠাৎ ওর চোখ যায় টাইসেলের দিকে। টাইসেল নিজের খেলা বাদ দিয়ে শুভাকে দেখছে। বেচারা যেন নিজেও কনফিউজড হয়ে আছে শুভার আচরণ দেখে। টাইসেলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে দেয় শুভা। এগিয়ে এসে দু হাত দিয়ে জড়িয়ে ওকে বেডে তুলে নেয় ওঠ। তারপর কোলে নিয়ে ওর গায়ে হাত বুলাতে বুলাতে বলতে শুরু করে, টাইসু, তুইও কনফিউজড হয়ে গেছিস তাই না? আমারও সেইম অবস্থা। জানি না কি হচ্ছে আমার, অযথা এসব ভেবে মাথা নষ্ট করছি। অনেক হয়েছে আর না, আর ভাবব না। কিছুই হয়নি। ঘুম দরকার আমার। অনেক রাত হয়েছে, সকালে অফিসেও যেতে হবে। কথাগুলো নিজে নিজে বলে একটা গভীর নিঃশ্বাস ফেলল শুভা, তারপর টাইসেলকে একটু আদর করে ছেড়ে দিল ও। ছাড়া পেতেই টাইসেলও দৌড়ে নিচে নেমে নিজের ঘুমানোর জায়গায় চলে যায়। শুভা ওকে দেখে মুচকি হেসে লাইট বন্ধ করে দিল। খোলা জানালা দিয়ে গোল চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরের লাইট বন্ধ করলেও চাঁদের কিরণে ঠিকই রুম বেশ উজ্জ্বল দেখাচ্ছে। ব্ল্যাঙ্কেট জড়িয়ে সেই খোলা জানালার দিকে ফিরে শোয়ে শুভা, একদৃষ্টিতে তাকায় চাঁদটার দিকে। মুচকি হাসে ও। ভালোবাসার অনুভূতি সত্যিই অদ্ভুত হয়। এই ছোট ছোট ঘটনাগুলোও কতটা বড় প্রভাব ফেলে মনের উপর। সামান্য কাছে আসাটাও যেন গভীর অনুভূতির সৃষ্টি করে। সবচেয়ে বেশি ভালো লাগার অনুভূতি তখন হয় যখন খোলা আকাশের চাঁদের দিকে তাকিয়ে ভালোবাসার মানুষটির কথা ভাবা হয়, মনের জানলা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়। শুভার ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে।
ও তাকিয়ে আছে চাঁদের দিকে, অথচ ওর মন দেখছে অন্য কারো মুখ। হয়তো সে মানুষটিও এই মুহূর্তে জানলার সামনে দাঁড়িয়ে এই বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদের মধ্যে নিজের ভালোবাসার মানুষটিকে দেখার চেষ্টা সেও করছে। হয়তো দুই পকেটের মধ্যে দুই হাত গুজে জানলার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সেও নিজের মনের দৃষ্টি দিয়ে খুঁজছে তার প্রেয়সীকে। হয়তো এভাবেই চাঁদের দিকে তাকিয়ে রৌশনকে নিয়ে ভাবতে ভাবতেই চোখ লেগে যায় শুভার। অন্যদিকে রৌশন যে এই মুহূর্তে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে জানলার সামনে, সেও সোফায় হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে নেয়। সকাল ঠিক 8টা বাজে। ভোর সকালেই তৈরি হয়ে বেরিয়েছে আভি। আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে তাকে। সঠিক আসামির খোঁজ যখন পেয়েছে, আজ তাকে হাতে নাতে ধরবে ও। সব প্রস্তুতি নিয়েই আভি হাজির হয় খান ভিলার সামনে। বাইকটা কিছুটা দূরে দাঁড় করিয়ে নেয় ও। মাথা থেকে হেলমেট এখনো খোলেনি, খুলবেও না। বলা তো আর যায় না, হুট করে যদি আবার দৌড় দিতে হয়। যে নিজের বাড়িরই গার্ডদের দৌড়ানি খেয়েছে, সে অন্যদের বাড়ির গার্ডদের কিভাবে বিশ্বাস করবে? তাই সতর্ক থাকার পাশাপাশি নিজেকে পালানোর জন্য প্রস্তুত করে রেখেছে ও। মনে অনেক প্রশ্ন জমে আছে, আজ সবগুলোর উত্তর নিয়ে তবে বাড়ি ফিরবে ওঠ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আভি। 8টা 15 বেজে গেছে। এমন সময় হঠাৎ বাড়ির গেট থেকে একটা গাড়ি বের হয়। সাথে সাথে সতর্ক হয়ে যায় আভি। ভালো করে দেখতেই বুঝে যায় এটা সেই গাড়িই যেটা কয়েকদিন ধরে ওকে ফলো করেছিল। দ্রুত বাইকে উঠে বসে আভি তারপর গাড়িটার পেছনে ফলো করে ও। এইদিকে রৌশন আজ তাড়াতাড়ি অফিসে যাচ্ছে। আগামীকাল নীলের জন্মদিন, তাই আজকে অফিসের সব কাজ শেষ করে ফেলতে হবে। যেহেতু নীলের জন্মদিন, নীল অবশ্যই রৌশনকে কমপক্ষে 2 দিন অফিসে যেতে দিবে না। পাক্কা 3 দিন টানা নিজের জন্মদিন পালন করবে ও। তার উপর ওর এক ধরনের আবদার তো আছেই। হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে ডাইনিংয়ে চলে আসে রৌশন। নীল সেখানেই বসেছিল। রৌশনকে আসতে দেখে দ্রুত উঠে তার সামনে চলে আসে ও। তারপর মুখে বড় একটা হাসি টেনে বলতে শুরু করে, ভাইয়া, তোমার মনে আছে কালকে কি ডে? কি ডে? চেয়ারে বসে গ্লাসে জুস ঢালতে ঢালতে বলে রৌশন। কিন্তু রৌশনের এমন উত্তর যেন পছন্দ হলো না নীলের। মুখটার সাথে সাথে বাংলার 5 করে রৌশনের পাশের চেয়ারে বসে ও, তুমি সত্যিই ভুলে গেছ নাকি অ্যাক্টিং করছো? কালকে অনেক স্পেশাল ডে। স্পেশাল ডে? কিসের স্পেশাল ডে? রৌশন ফোন টিপছে আর জুসের গ্লাসে চুমুক দিচ্ছে। আর নীল? ও তো পুরো লাল হয়ে গেছে রাগে। মুখ ফুলিয়ে একদম বেলুন করে নিয়েছে ও। রৌশন ওর বার্থডে ভুলে গেছে? ওর বার্থডে? এটা কি মানা যায়? নীল টেবিল থেকে কাঁটা চামচ তুলে স্যান্ডউইচটাতে জোরে বসিয়ে দেয়, যেমন কারো বুকে ছুরি বসানো হয়। বিষয়টা রৌশনের চোখে পড়লেও ও না দেখার ভান করে। ও ভালোই বুঝতে পারছে যে খুব বেশি রাগিয়ে ফেলেছে ও নীলকে। কিন্তু ওর কিছুই করার নেই। সারপ্রাইজ পেতে হলে একটু আধটু রাগাতে হয়ই। তুমি সত্যিই ভুলে গেছ? আবারও প্রশ্ন করে নীল। কিন্তু এবার রৌশন সাথে সাথে উত্তর দিল না। কিছুক্ষণ সময় নিয়ে ভাবল, তারপর বলল, ওহ, মনে পড়েছে। রৌশনের এমন কথায় খুশি হয়ে যায় নীল। উৎসুক দৃষ্টি নিয়ে বলে, ও মনে পড়েছে? হ্যাঁ, কালকে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। ফরেন থেকে ইনভেস্টার্সরা আসবে। অনেক গুরুত্বপূর্ণ দিন কাল। আমার মাথা থেকে তো সরেই গিয়েছিল কথাটা। ভালো হয়েছে তুমি মনে করিয়ে দিল। অফিসে গিয়ে তাড়াতাড়ি ক্লায়েন্টদের ফাইলগুলো চেক করতে হবে। উঠে দাঁড়ায় রৌশন। নীল, আমি অফিসে যাচ্ছি। গুড বয়ের মতো বাসায় থাকবে, ঠিক আছে? আমি তাড়াতাড়ি চলে আসব। বাই। নীলের মাথায় হাত বুলিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে যায় রৌশন।
আর এইদিকে নীল পুরোই ফায়ার হয়ে আছে। রাগে দুঃখে কান্না আসছে ওর। নাক টেনে নিজের কান্না আটকানোর চেষ্টা করে নীল। ও একজন ছেলে, ও কান্না করতে পারবে না। কান্না করা তো মেয়েদের কাজ, ছেলেরা থরি না কান্না করে। নাক টানছে নীল, মনে হচ্ছে চোখের পানি নাক দিয়ে ঝরছে ওর। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে নেয় নীল, তারপর নাক মুছতে মুছতে বলে, মিটিংয়ের কথা মনে পড়ল অথচ আমার বার্থডের কথা মনে পড়ল না। পচা, সবাই পচা। কথা বলবো না আমি তোমার সাথে। এইদিকে অফিসের জন্য রেডি হয়ে বের হয় শুভা। লিফটের সামনে এসে কিছুক্ষণ দাঁড়াতেই লিফটের দরজা খুলে যায়। শুভা লিফটে উঠতে নিলেই খেয়াল করে একজন লোক আগে থেকেই লিফটে আছেন। লোকটা অচেনা। এর আগে এই অ্যাপার্টমেন্টে কখনো সে দেখেনি এমন কাউকে। অদ্ভুত লাগে শুভার কাছে, তবুও বিষয়টা অগ্রাহ্য করে লিফটে উঠে পড়ল ও। লোকটার দিকে ধ্যান না দিয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল শুভা। লিফট নিচে আসতেই বেরিয়ে যায় শুভা। লোকটাও লিফট থেকে বেরিয়ে এসেছে। শুভা পার্কিংয়ে নিজের গাড়ির সামনে আসতেই খেয়াল করল একটা বড় কালো গাড়ি দাঁড়িয়ে সামনে। গাড়িটার থেকে চোখ সরিয়ে নিজের গাড়ির দিকে এগোতে নিলেই হঠাৎ কেউ একজন পেছনে থেকে রুমাল দিয়ে শুভার মুখ চেপে ধরে। শুভা ছুটার জন্য ধস্তাধস্তি করলেও লাভ হল না। তীব্র মেডিসিনের কারণে সেকেন্ডেই সেন্সলেস হয়ে যায় ও। শুভা সেন্সলেস হতেই একজন লোক কালো গাড়িটার দরজা খুলে দেয় আর আরেকজন শুভাকে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দেয়। সবে অফিসে পৌঁছেছে রওশন। নিজের কেবিনে এসে কিছু ফাইল ঘাঁটছে ও। এমন সময় ওর ফোনে কল আসে। ফাইলটা রেখে ফোন হাতে নেয় রওশন। আননোন নাম্বার থেকে কল আসছে। প্রথমে রিসিভ করল না রওশন। কয়েক মিনিট রিং হয়ে বন্ধ হয়ে যায়, আবারও কল আসে। এবার আর ইগনোর করতে পারল না রওশন। ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশের কথা শুনে স্থির হয়ে গেল ও। শরীরে যেন হঠাৎ একটা কাঁপুনি অনুভব করল ও। সেকেন্ডেই রাগে হাতের মুঠো শক্ত করে নিল, ঘাড়ের রগ টানা হয়ে গেছে। ভারী কণ্ঠে শুধু একটা কথাই বলল রওশন, শান। সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে রওশন। একে একে সামনে থাকা সব গাড়িগুলোকে ক্রস করে এগোচ্ছে ওর গাড়ি। দুহাতে শক্ত করে স্টিয়ারিং ধরেছে ও, এতটা শক্ত করে যে হাতের শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। রক্তিম চোখের তীক্ষ্ণ দৃষ্টি সামনের দিকে। নিঃশ্বাস ঘন ঘন ফেলছে, বুকের ধুকপুক শব্দটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। স্টিয়ারিংয়ের পেছনের দিকটায় ফোনটা সোজা করে রাখা আর ফোনে অন করা লোকেশন ট্র্যাকার। ফোনে দেখানো লোকেশন অনুযায়ী এগোচ্ছে রওশন, না কিছু ভেবে না কিছুর পরোয়া করে। পাশের সিটেই ওর বন্দুকটা রাখা, সেটাও এমনভাবে যেন হাত বাড়ালেই নেওয়া যায়। অন্যদিকে শুভাকে কিডন্যাপ করা গাড়িটা নিজেদের গন্তব্যে এগোচ্ছে। লোকগুলো ফোনে কারো সাথে কথা বলা শেষ করল। ফোনটা রেখে নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলতে শুরু করে তারা। পেছনের সিটে শুভা সেন্সলেস হয়ে আছে। রওশন নিজের ফোনের দিকে তাকায়, রেড মার্কটা সামনে দেখাচ্ছে। তার মানে শুভা যে গাড়িতে আছে সেটা ওর সামনেই। গাড়ির স্পিড বাড়ায় রওশন। সামনের কয়েকটা গাড়ি ক্রস করে একটা বড় কালো গাড়ির পেছনে ফলো করে ও। গাড়ির ড্রাইভারটি এতক্ষণে রওশনকে দেখে ফেলেছে। লোকটি সাথে সাথে শর্টকাট একটা রাস্তায় মোড় ঘুরিয়ে নেয়। রওশনও তাদের পিছু নেয়। গাড়ির স্পিড আরও বাড়ায় রওশন। এক পর্যায়ে দুটো গাড়ি সমানে এসে পড়ে। রওশন জানলার গ্লাস নামিয়ে মাথা ঘুরিয়ে গাড়ির ড্রাইভারের দিকে নিজের রক্তিম দৃষ্টি নিক্ষেপ করল। ড্রাইভার ঢোক গিলল, কপাল বেয়ে ঘামের ফোঁটা নিচে গড়িয়ে পড়ল তার। ড্রাইভারের ভীতু দৃষ্টি বারবার রওশনের দিকে পড়ছে। বাঁকা হাসে রওশন,
সুযোগ বুঝে গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে সামনে এগোয় ও। একদম সামনে গিয়ে গাড়ি বাঁকিয়ে দাঁড় করাই, এখন যেতে হলে রওশনের গাড়িকে টক্কর দিয়ে যেতে হবে তাদের। দু চোখের নির্ভীক দৃষ্টি ড্রাইভারের দিকে। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে আছে রওশন। যদি ড্রাইভারটা গাড়ি না থামায় তাহলে এর পরিণাম কি হবে জানে ও। কিন্তু তবুও চোখে মুখে ভয়ের ভয়টাও নেই ওর। রওশনকে দেখে মনে হচ্ছে ওর মাথায় অন্য কিছু চলছে। হঠাৎ পাশে রাখা গানটা হাতে নেয় ও। বন্দুকটা হাতে নিয়ে জানলা বাইরে হাত বের করে রওশন। নিশানা লাগায় গাড়ির টায়ারে। সেকেন্ডও দেরি করল না রওশন, গাড়িটা একটু কাছে আসতেই শুট করে দিল একে একে দুই পাশের টায়ারে। গাড়িটা ব্যালেন্স হারিয়ে আঁকাবাঁকাভাবে একটা বড় গাছের সাথে গিয়ে বাড়ি খেয়ে থেমে যায়। গাড়ির সামনের দিকটা একদম থেতলে গেছে, ঘন করে ধোঁয়া উঠছে। সামনের সিটে বসে থাকা দুজন লোকের অলরেডি আধমরা অবস্থা। ড্রাইভারের মাথা থেতলে একদম সামনের দিকে উপচে পড়েছে সে। আর পাশের সিটের লোকটার দরজা ভেঙে অর্ধেক শরীর মাটিতে লুটিয়ে আছে। কিন্তু একজন এখনো সালামত অবস্থায় আছে। দ্বিতীয় সারিতে সুবহার সাথে বসে থাকা লোকটি। লোকটি কাশতে কাশতে কোনো রকমে বেরিয়ে আসে গাড়ি থেকে। কিন্তু বের হতেই রওশনকে নিজেদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুমড়ি খেয়ে পিছলে পড়ে সে। রওশন বন্দুকটা ঘুরাতে ঘুরাতে সামনের দিকে ছোট ছোট কদমে এগোয়, তার সে পেছনের দিকে। এক পর্যায়ে গাড়ির সাথে পিঠ লেগে যায় তার। পেছনে যাওয়ার পথ নেই। ঢোক গিলে রওশনের দিকে তাকায় লোকটি। চোখে মুখে ভয় তার, যেন মৃত্যুকে সচক্ষে দেখতে পারছে সে। রওশন তার ঠোঁটের বাঁকা হাসি আরেকটু প্রশস্ত করে। এক হাঁটু ভাঁজ করে লোকটার সামনে বসে ও। বন্দুকটা এখনো আঙুল পেঁচিয়ে ঘুরাচ্ছে ও। হঠাৎ ঘুরানো বন্ধ করে লোকটার হাঁটুর উপর বন্দুকটা ঠেকায় রওশন। লোকটার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, যেন বুক ফেটে কলিজা এখনই হাতে বেরিয়ে আসবে তার। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। আচমকা বন্দুকটা রওশন লোকটার হাঁটুতে ঠেসে ধরে আর বিকটভাবে এক নাগারে দুটো গুলির শব্দ হয়। লোকটার চিৎকার করে দু হাত দিয়ে নিজের হাঁটু জাবরে ধরে। তীব্র বেগে হাঁটু থেকে রক্ত চুষে পড়ছে তার। মাটিতে লুটে পড়ে লোকটি ব্যথায় কাতরাতে কাতরাতে। কিন্তু লোকটির এমন অবস্থা দেখেও রওশন বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না, আর না ওর মুখে খারাপ লাগার মতো কোনো প্রতিক্রিয়া আছে। রওশনের বন্দুকের মুখে রক্ত লেগে আছে। রওশন বন্দুকের মুখটার দিকে তাকিয়ে নাক ছিটকে মৃদু হাসে। তারপর বন্দুকের মুখটা সামনে পড়ে থাকা লোকটার গায়ের শার্টে মুছতে মুছতে বলতে শুরু করে, তোর দুজন সাথী অলরেডি লগ আউট হয়ে গেছে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি তোকে এখনই মারব না। তোকে মেরে ফেললে তোর বসের কাছে আমার বার্তা নিয়ে যাবে কে? তাছাড়া তোর এই অবস্থা শানের দেখা উচিত, কারণ ভবিষ্যতে ওর অবস্থাও এমনি হবে। তোকে জীবিত পাঠিয়ে ওর জন্য একটা হুমকি পাঠাচ্ছি আমি। ওর ভবিষ্যতের একটা ছোট্ট প্রতিচ্ছবি। রওশন নিজের প্যান্টের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে সামনের লোকটার শার্টের পকেটে পুরে দেয়। তারপর ওর গানটা পরিষ্কার হতেই সেটা ও নিজের কোমরে গুজে দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে গাড়ির অপর পাশ দিয়ে দরজা খুলে রওশন। ভেতরে সুবহা সেন্সলেস হয়ে আছে। রওশন সুবহার হাত ধরে ওকে সাবধানে বের করে কোলে তুলে নিজের গাড়ির দিকে হাঁটা ধরে। এই দিকে বারবার গাড়ির লুকিং গ্লাসে তাকাচ্ছে ওহি। অনেকক্ষণ ধরেই ও খেয়াল করছে একটা বাইক ওকে ফলো করছে। বাইকের মানুষটি হেলমেট পরা, তাই বুঝতে পারছে না ওহি যে আসলেই লোকটিকে। কিন্তু ও এতটুকু সিউর যে মানুষটি ওকেই ফলো করছে। ওহি কখনো আভিকে বাইকে দেখেনি, তাই ও আন্দাজও করতে পারছে না যে এটা আভিও হতে পারে। বেশ কিছুক্ষণ বিষয়টা খেয়াল করে সাইডে গাড়ি থামিয়ে নেয় ওহি। ও গাড়ি থামাতেই পেছনের বাইকটিও থেমে যায়।
কে এটা? কত বড় সাহস আমাকে, ওহিকে ফলো করছে। চেনে না আমি কে? এখনই এর হিরোগিরি বের করছি, জাস্ট ওয়েট। অ্যাংরি বার্ড রিয়েকশন নিয়ে নিজের গাড়ি থেকে নেমে যায় ওহি। গাড়ির দরজা ঠাস করে লাগিয়ে পেছনের মানুষটির দিকে ফিরে তাকায় ও। আভি বাইক থামিয়েছে ঠিকই, কিন্তু বাইক থেকে নামেনি এখনো। ওহি দু হাত বুকে ভাঁজ করে কপাল আর চোখ কুঁচকে তাকায় তার দিকে। প্রায় 4 মিটার দূরত্বে আছে ওরা। আভি পুরো হিরো স্টাইলে নেমে যায় বাইক থেকে। মাথা থেকে হেলমেটটা স্লো মোশনে খুলে নেয়। আভিকে দেখে অবাক হয় ওহি। মুখটা সেকেন্ডেই হা হয়ে গেছে ওর, চোখ দুটো বড় বড় করে তাকায় আভির দিকে ওহি। আভি হেলমেটটা বাইকে রেখে মিররে তাকিয়ে নিজের চুলগুলো নেড়েচেড়ে স্টাইল করে নেয়। তারপর জ্যাকেটের বুকে রাখা সানগ্লাসটা চোখে পড়ে হিরো স্টাইলে হেঁটে ওহির দিকে পা বাড়ায়। ওহি এখনো নিজের জায়গায় স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক বলছে দ্রুত এখান থেকে পালাতে, কিন্তু পা দুটো যেন গ্লুয়ের মতো চিপকে আছে মাটির সাথে। আভির কদম যত সামনে এগোচ্ছে ওহির হৃদস্পন্দন ততই দ্রুত উঠানামা করছে। এক পর্যায়ে আভি একদম ওহির সামনাসামনি এসে দাঁড়ায়। এক হাত দূরত্ব হবে দুজনের মধ্যে। তুমি ধরা পড়ে গিয়েছ, মিস ওহি খান। মৃদু হেসে ওহির দিকে তাকিয়ে কথাটা বলে আভি। ওহি যেন কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে। কিছু একটা বলতে চায় ও, কিন্তু শব্দগুলো গলা অবধি এসে আটকে গেছে। আভি ওহির মুখ থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ অদ্ভুত কাণ্ড ঘটে গেল। আভি কিছু বুঝে ওঠার আগেই ওহি সোজা ওর বুকে পড়ল। বিষয়টা বুঝতে আভিরও কয়েক সেকেন্ড সময় লেগেছে, কিন্তু বুঝে উঠতেই দ্রুত ওহিকে ধরে ফেলে ও। ওহি ওর উপরই বেহুশ হয়ে গেছে। আভি যেন পুরো হতভম্ব। হোয়াট দ্য হ্যালো মিস, আর ইউ ওকে? আভি হতভম্ব ভঙ্গিতে ওহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। কিন্তু ওহির তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। গড, আজকালকার টিনেজ মেয়েরা এত সেন্সিটিভ কেন? কিছুই বললাম না, এতেই বেহুশ। কিছু বললে কি হতো গড নোজ। নিজে নিজে বিড়বিড় করে বলে আভি। ওহি চোখ পিটপিটিয়ে আভিকে দেখার চেষ্টা করে। পরক্ষণেই আবার একদম শক্ত করে চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য এর থেকে ভালো বুদ্ধি আসেনি ওহির মাথায়। এইদিকে আভি কি করবে বুঝতে পারছে না। মাঝরাস্তায় একটা মেয়ে ওর উপর অজ্ঞান হয়ে গেছে। এমন পরিস্থিতিতে আজ প্রথমবার পড়েছে আভি। তাই কি করবে, কিভাবে করবে, কিছুই মাথায় আসছে না ওর। 8 বছর আগে ক্লাস শেষ হতেই কলেজ থেকে বের হয় রৌশন। ডান হাত দিয়ে কাঁধে ব্যাগ বুঝিয়ে বাম হাত দিয়ে ফোন টিপতে টিপতে হাঁটছে ও। গাড়ির সামনে এসেই ফোনটা পকেটে রেখে দিয়ে গাড়ির দরজা খোলে রৌশন। ব্যাগটা নামিয়ে সিটে রাখতেই হঠাৎ কেউ পেছনে থেকে ওর কাঁধ জড়িয়ে ধরে। রৌশন কিঞ্চিত পরিমাণও বিচলিত হল না, কারণ ও জানে মানুষটি কে হতে পারে। এই পুরো কলেজে রৌশনের একমাত্র বন্ধু আয়ুষ। হ্যাঁ, একমাত্রই, কারণ আয়ুষকে ছাড়া বন্ধু বলতে কেউই নেই রৌশনের জীবনে। এমন না যে কেউ রৌশনের সাথে বন্ধুত্ব করতে চায় না, বরং এজন্য কারণ রৌশন কারো সাথে বন্ধুত্ব করতে চায় না। রৌশন নিতান্তই চুপচাপ স্বভাবের। কারো সাথে বাড়তি কথা বলা ওর একদমই পছন্দ না। সামনের মানুষদের 100টা কথার উত্তরে রৌশনের মুখ থেকে হু হা হুম না, এই 4টা শব্দ বাদে অন্য কিছুই বের হয় না। সবসময় ক্লাসের একদম শেষের জানলার পাশের সিটে একান্তভাবে বসে রৌশন। ক্লাস শেষ হতেই কানে হেডফোন লাগিয়ে চুপচাপ জানলার বাইরে তাকিয়ে থাকে। আর ভুলেও কেউ কখনো রৌশনকে ডিস্টার্ব করার চেষ্টাও করে না। কিন্তু এতগুলো মানুষের মধ্যে একজন আছে যে রৌশনের নীরবতা ভঙ্গ করার সাহস রাখে। আর সেটা হচ্ছে আয়ুষ।
রৌশন যতটা চাপা স্বভাবের, আয়ুষ ততটাই খোলা মেজাজের। কিন্তু তবুও ওদের বন্ধুত্ব এতটা গভীর যে মাঝে মধ্যে ওরাও অবাক হয় ভেবে যে ওরা দুজন একে অপরের বিপরীত হয়েও এতটা গভীর বন্ডিং কিভাবে তৈরি করল। আয়ুষ সবসময় ছায়ার মতো রৌশনের পাশে থাকতে পছন্দ করে। আর একমাত্র আয়ুষই আছে যার সাথে রৌশন মন খুলে কথা বলে। রৌশনের কাঁধ জড়িয়ে ধরে আয়ুষ, তারপর বলতে শুরু করে, ব্রো, ডু মি আ ফেভর। বাবা আমাকে কিছু জিনিসপত্র আর টাকা ডেলিভার করার কাজ দিয়েছে, বাট আমার ডেট আছে, ক্যান্সেল করলে ব্রেকআপ নিশ্চিত। গাড়ির দরজা লাগাতে লাগাতে বলে রৌশন, তোকে আমার বদলে যেতে হবে এক জায়গায়। কোথায়? পেছনে ঘুরে প্রশ্ন করল রৌশন আয়ুষকে। অরফ্যানেজ। নামটা শুনেই কপাল কুঁচকাল রৌশন। এই জায়গাটা ওর একদম পছন্দ নয়। ওখানে গেলে ও যে স্মৃতিগুলো ভুলে যেতে চায় সেগুলো একদম তাজা হয়ে ওঠে। স্মৃতি? ওর বাবা মায়ের স্মৃতি। ওখানের বাচ্চাদের মধ্যে ও নিজেকে দেখতে পায়। তারা যেমন অনাথ, আজ রৌশনও তেমনই পরিস্থিতিতে আছে। এই অনুভূতিটা অসহ্যকর লাগে রৌশনের। ওর মেনে নিতে কষ্ট হয়। আমি যাচ্ছি না কোথাও। কথাটা বলেই রৌশন ঘুরে গাড়ির ড্রাইভিং সিটের দিকে যায়, কিন্তু আয়ুষ দ্রুত কদমে ওর সামনে এসে পথ আটকায়। ব্রো, তুই রিজেক্ট করছিস? তাও আমাকে? আমি তোর ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড, আর ভুলিস না আমি সবসময় তোর পাশে থাকি, তোকে সবকিছুতে হেল্প করি, সব প্রয়োজনে তোর কাজে আসি। আয়ুষের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রৌশন তার দিকে। রিয়েলি? তাহলে আমাকে এটা বল, এখন অবধি তুই কোনো কাজে এসেছিস আমার? রৌশনের কথায় হোঁচকিয়ে যায় আয়ুষ। কিছুক্ষণ নীরব থেকে ভাবে, তারপর ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলতে শুরু করে, হ্যাঁ, তো এখনো কোনো কাজে আসিনি, কিন্তু একদিন অবশ্যই আসব। ফিউচারে একবার হলেও তোর আমাকে প্রয়োজন হবে, আর সেদিন জীবন দিয়ে হলেও তোর হেল্প করবে, এই আয়ুষ কথা দিলাম। কিন্তু এবারের মতো তুই আমার হেল্প করে দে। অনুরোধ স্বরে কথাগুলো বলল আয়ুষ, তারপর উৎসুক দৃষ্টি নিয়ে রৌশনের উত্তরের অপেক্ষা করে ও। রৌশন কিছুক্ষণ চুল থাকল, তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, অ্যাড্রেস বল। রৌশনের কথা শুনে আয়ুষ ঝট করে ওকে জড়িয়ে ধরে, লাভ ইউ ব্রো। আমি জানতাম তুই কখনো আমাকে কোনো কিছুর জন্য না করতেই পারিস না। আয়ুষ রৌশনকে ছেড়ে পকেট থেকে একটা চেক বের করে ওকে ধরিয়ে দেয়। এই চেক আর জিনিসপত্র আমি আগেই তোর গাড়ির পেছনের সিটে রেখে দিয়েছি। হোয়াট? অবাক হয় রৌশন। দ্রুত গাড়ির পেছনের দরজা খুলে দেখে ও। সত্যিই পেছনের সিট ভর্তি বড় বড় বাক্স। রেগে দরজা লাগিয়ে দেয় রৌশন। আয়ুষকে কিছু বলার জন্য ফিরে তাকাতেই ও দেখে আয়ুষ গায়েব। ওর রাগ থেকে বাঁচার ভয় যে আয়ুষ পালিয়েছে সেটা আর বুঝতে বাকি রইল না রৌশনের। এমন সময় ফোনে মেসেজ টোন বাজে। রৌশন পকেট থেকে ফোন বের করে চেক করতেই দেখে আয়ুষ অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলল রৌশন, তারপর গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল ও। প্রায় 40 মিনিট লম্বা সফরের পর অনাথ আশ্রমে পৌঁছায় রৌশন। গাড়ি সাইডে পার্ক করে নেমে ভিতরে চলে যায় ও। আশ্রমের তত্ত্বাবধায়ক এর সাথে কথা বলে তাকে চেক দিয়ে দেয় ও। কয়েকজন খাদিম গাড়ি থেকে জিনিসগুলো নামিয়ে ভেতরে নিচ্ছে। ওয়ার্ডন ম্যাডাম অনেকক্ষণ সময় নিয়ে রৌশনের সাথে কথা বললেন। ওকে পুরো জায়গাটা ঘুরে দেখতে বললেন। কিন্তু রৌশন জায়গাটার প্রতি ততটা রুচিশীল না। ও কতক্ষণে এখান থেকে যাবে সে চিন্তায় আছে। গাড়ি থেকে জিনিস নামানো শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি। কিছু কাগজপত্র দেওয়া বাকি। ওয়ার্ডন ম্যাডাম রৌশনকে অপেক্ষা করতে বলে কাগজপত্র আনতে ভিতরে চলে যান। রৌশন ওর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দু হাত বুকে ভাঁজ করে এদিক সেদিন চোখ বুলাচ্ছে ও।
হঠাৎ গাড়ির সামনের মিররে চোখ পড়ে রওশনের। সেকেন্ডেই যেন ওর চারপাশটা একদম স্তব্ধ হয়ে যায়। বুকে ভাঁজ করা হাত দুটো ধীরে ধীরে নিচে নেমে যায়। হেলান দেওয়া থেকে সোজা হয়ে দাঁড়ায় ও। চোখ থেকে সানগ্লাসটা খুলে গভীর দৃষ্টি নিয়ে আয়নায় দেখা মানুষটির প্রতিবিম্বটির দিকে তাকায় ও। একটা সাধারণ দেখতে মেয়ে, কিন্তু সাদা রঙের ফুল স্লিভ কামিজে অসাধারণ লাগছে তাকে রওশনের কাছে। হাতে পানির পাইপ, আর সেই পাইপ দিয়ে গাছগুলোতে পানি দিচ্ছে সে। ঠোঁটে লেগে আছে অমায়িক সুন্দর মুচকি হাসি। এই হাসি যেন বরফকেও গলতে বাধ্য করবে। যেমন এখন রওশনের বরফের মতো জমে থাকা হৃদয়টা গলতে শুরু করেছে। খোলা চুলগুলো অবাধ্য হয়ে উড়াউড়ি করছে, আর মেয়েটি সেই অবাধ্য চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে নিচ্ছে। হৃদস্পন্দনের অস্বাভাবিকতা অনুভব করছে রওশন। ২০ বছর বয়সে এই প্রথমবার এমন একটা অদ্ভুত অনুভূতির সম্মুখীন হয়েছে ও। এমন একটা অনুভূতি যেটা সম্পূর্ণ নতুন ওর কাছে। পাইপের ছিদ্রগুলো থেকে পানি আসছে, আর সেই পানিগুলো বৃষ্টির কাজ করছে। মনে হচ্ছে ফুলের রাজ্যে ছিটে বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টিতে কোনো রাজকন্যা দাঁড়িয়ে আছে। প্রায় কতক্ষণ রওশন এভাবে আয়নার দিকে তাকিয়েছিল ওর নিজেরও খেয়াল নেই। কিন্তু ওর মনে হচ্ছিল যেন পৃথিবীটা এখানে থেমে গেলেও ক্ষতি নেই। সময়ের কাঁটা এই মুহূর্তের মধ্যে আটকে গেলেও ক্ষতি নেই। অনুভূতিটুকু সারা জীবন ওর বুকের মধ্যে বন্দি থাকলেও ক্ষতি নেই। একবারের জন্য হলেও ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেও ক্ষতি নেই। এভাবেই জীবনের সবচেয়ে অপ্রিয় জায়গাটা সবচেয়ে প্রিয় হয়ে উঠে রওশনের। প্রতিদিন এখানে এসে মায়াবী মুখটা দেখা যেন অভ্যাসে পরিণত হয়ে যায় ওর। কিন্তু এই অভ্যাসটা কখন আসক্তিতে পরিণত হয়ে যায় ও বুঝতেই পারে না। তীব্র রোদ হোক কি প্রচণ্ড বৃষ্টি, অথবা গা কাঁপানো শীত হোক, এমনকি অসুস্থতাও যেন রওশনকে একদিনের জন্যেও এখানে আসতে বাধা দিতে পারেনি। এখানে এসে দূরে দাঁড়িয়ে আড়াল থেকে তাকে দেখাও অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করত মনে। এর মধ্যেই তার নাম জানতে পারে রওশন, শুভা। যেন রওশনের জীবনের অন্ধকার রাতের এক নতুন সকালের উদয়। বর্তমানে বেডে শুয়ে আছে শুভা। ডাক্তার কিছুক্ষণ আগেই ইঞ্জেকশন দিয়ে গেছেন, এখন ঘুমাচ্ছে ও। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছে রওশন। ওখানে দাঁড়িয়ে শুভার দিকে তাকিয়ে পুরনো কিছু স্মৃতি মনে করল ও। ও কখনো শুভার সামনে যায়নি, আর না কখনো শুভাকে বুঝতে দিয়েছে যে আড়াল থেকে কেউ ওকে এতটা ভালোবেসে এসেছে। রওশনের কাছে যেন শুভাকে লুকিয়ে দেখার অনুভূতিটাই অন্যরকম ছিল, আর ও এই অনুভূতিটাকে দীর্ঘ সময় অনুভব করতে চেয়েছিল। এজন্যই হয়তো আজও ও শুভাকে আড়াল থেকে লুকিয়ে ভালোবেসে এসেছে। শুভার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ফেলে রওশন, ঠোঁটে এক চিলতে হাসির রেখা দেখা যায় ওর। শুভার ঘুমন্ত মুখের দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আনমনে বলে ও, তোকে একার দেখার লুকিয়ে কি মজা। সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা। সে তো আমি ছাড়া কেউ জানে না। টু বি কন্টিনিউড।